রাইবোজ। তাহলে সুগারটা থাকবে অ্যাকচুয়ালি কি সুগার? পেন্টোজ সুগার, স্পেসিফিক্যালি বিটা ডি রাইবোজ এন্ড অথবা বিটা ডি ডিঅক্সিরাইবোজ। নিউক্লিওটাইড এর কম্পোজিশন হয় নিউক্লিওসাইড প্লাস ফসফেট গ্রুপ। তাহলে নিউক্লিওটাইড যদি আমরা বলি নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার এবং ফসফেট গ্রুপ মিলে হবে নিউক্লিওটাইড। নাইট্রোজেনাস বেসটা হলো একটা অ্যারোমেটিক হেটারোসাইক্লিক নাইট্রোজেনাস কম্পাউন্ড এবং দে আর অফ টু টাইপস। নাইট্রোজেনাস বেস হলো দুই ধরনের, পিউরিন এন্ড পাইরিমিডিন। পাইরিমিডিন। পিউরিন হলো এডেনিন গুয়ানিন, পাইরিমিডিন হলো সাইটোসিন, থাইমিন এন্ড ইউরাসিল। এবং কম্পোজিশন যদি বলা হয়, বেজের কম্পোজিশন ডিএনএ আরএনএ থেকে সেম থাকবে? নো স্যার। নো স্যার। এডেনিন গুয়ানিন সেটা এই দুইটা হলো কমন থাকবে ডিএনএ এবং আরএনএ ক্ষেত্রে। সাইটোসিনটাও কমন থাকবে, ডিএনএ আরএনএ তে থাকবে। আর শুধু ডিফারেন্স হবে থাইমিন, থাইমিনটা ডিএনএ তে পাওয়া যাবে, আরএনএ তে থাকবে না। আর ইউরাসিলটা আরএনএ তে থাকবে, ডিএনএ তে থাকবে না। বুঝে আসছে? এটা জি আমরা স্যার। জানি সবাই। জি স্যার। এখন আমরা যদি একটু স্ট্রাকচারাল ডিফারেন্স দেখি পিউরিন এবং পাইরিমিডিন। প্রথমে আমরা বলেছি দে আর অ্যারোমেটিক হেটারোসাইক্লিক নাইট্রোজেনাস কম্পাউন্ড। তাহলে আমরা যদি এখানে একটা জেনারেল স্ট্রাকচার দেখি, পিউরিনের জেনারেল স্ট্রাকচার হেটারোসাইক্লিক নাইট্রোজেনাস কম্পাউন্ড, এবং এখানে দেখো নাম্বারিং আছে 1 2 3 4 5 6 কার্বন নাম্বার, বা যদি আমরা বলি সেখানে এই নাইট্রোজেনাস বেজের পিউরিনের স্ট্রাকচার, আর সেটা হলো পাইরিমিডিনের স্ট্রাকচার। তাহলে এখানে দেখো নাম্বারিং স্টাইলটা হলো 1 2 3 4 5 এন্টি ক্লকওয়াইজ, তাই না? আর এই নাম্বারিংটা হলো ক্লকওয়াইজ। তাহলে এখন এটা হলো নাইট্রোজেনাস বেস কমন স্ট্রাকচার পিউরিন এবং পাইরিমিডিন। এখানে আমরা দেখব যে এডেনিন কখন হবে, গুয়ানিন কখন হবে, সাইটোসিন কখন হবে। এখানে তাহলে নাইট্রোজেনাস বেসের সাথে কে যুক্ত হবে? সুগার যুক্ত হবে। তাহলে কোন পজিশনে সুগারটা যুক্ত হবে? In case of purine, sugar will be added at 9th position, 9 number position. In case of pyrimidine, sugar will be added at number 1 position. পিউরিনের ক্ষেত্রে সুগার যুক্ত হবে কত নাম্বার পজিশনে? 9 নাম্বার। 9 নাম্বার। আর পাইরিমিডিনের ক্ষেত্রে সুগার যুক্ত হবে 1 এক নাম্বার। পজিশনে। হুম, তাহলে এক নাম্বার কার্বন স্যার। এখন আমরা সুগারের স্ট্রাকচারটা দেখি কেমন হবে। পেন্টোজ সুগার, এবং এটা কোন ধরনের স্ট্রাকচার? আমরা কার্বোহাইড্রেটের কেমিস্ট্রিতে পড়েছি যে ফিশার্স প্রজেকশন, তারপরে কি হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা, কি তাই না? তাহলে এটা কোন ধরনের ফর্মুলা স্ট্রাকচার? হাওয়ার্ড স্যার প্রজেকশন। এটা হাওয়ার্ড ফর্মুলা। হাওয়ার্ড জি স্যার। প্রজেকশন। তাহলে এখানে যে নাম্বারিংটা আমরা আলফা বিটা যখন হয়, আমরা জেনেছি যে আলফা কখন হবে? অ্যানোমেরিক কার্বনের ওএস গ্রুপ যদি কোথায় থাকে? অ্যানোমেরিক কার্বনের ওএস গ্রুপ ফাংশনাল গ্রুপ যেখানে থাকে এর যদি ডান দিকে থাকে, রিং যেদিকে সেদিকে একই দিকে যদি থাকে তাহলে হবে আলফা। আবার তোমরা হয়তো কার্বন কেমিস্ট্রিতে পড়েছো বিটা ফর্ম কখন হয়? স্যার স্যার ওই রিং আর ওএস বিপরীত দিকে। দিকে থাকলে রিং এর অ্যারোমেটিক বিপরীত দিকে। কার্বনের তার বেস। মানে ডান আর বাম যদি আমরা বলি, তাহলে এবং হাওয়ার পজিশনে যে ডান দিকে থাকলে পজিশনটা হয়ে যায় নিচে, তাই না? জি আর স্যার। আর বাম দিকে থাকলে হয় উপরে। তাহলে এই যে স্ট্রাকচার 1 নাম্বার কার্বনে, অ্যানোমেরিক কার্বনে ওএসটা আছে উপরে, তাহলে এটা হবে বিটা ফর্ম। আমরা বলেছি যে সুগারটা অ্যাকচুয়ালি থাকবে বিটা ফর্মে। তাহলে এই ওএসটা বামের ছিল রিং এর উল্টা পাশে,
যার জন্য এটা হলো বিটা ফর্ম। এই OH টা উপরে আছে, এখানেও OH উপরে, দ্যাট মিনস এই বোথ সুগার এটা কোন ফর্মে আছে? বিটা ফর্ম, বিটা ডি রাইবোজ। এখন এটা হলো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ রাইবোজ and it is present in RNA, আর দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডিঅক্সিরাইবোজ। স্ট্রাকচারাল ডিফারেন্স কোথায়? অনলি এট নাম্বার 2 পজিশন। 2 নাম্বার পজিশনে আছে কি? ইন কেস অফ রাইবোজ OH is present in at 2 prime carbon, and in case of deoxyribose only H is present at 2 prime carbon. পার্থক্য হলো শুধু 2 নাম্বার পজিশনে সুগারের 2 প্রাইম কার্বনে OH এবং H, একটাতে অক্সিজেনের ঘাটতি আছে, ডিঅক্সি, যার থেকে নাম আসে অক্সিজেন, এখানে আছে ও ডিঅক্সিরাইবোজ, এবং ইট ইজ প্রেজেন্ট ইন ডিএনএ। স্ট্রাকচারাল বোঝা গেছে স্ট্রাকচারটা? জি স্যার। স্যার তাহলে এখন এই সুগারটা যুক্ত হবে রাইবোজের সাথে, এবং এই যে 1 নাম্বার কার্বন যেটা আছে, এই ইউজুয়ালি এই 1 নাম্বার কার্বনটা OH গ্রুপগুলো যুক্ত হবে। এবং যদি আমরা দেখি এখানে আছে NH, তাই না? এই NH এর সাথে যুক্ত জি হবে, স্যার। এই 9 নাম্বার পজিশনে একটা সুগার যুক্ত হবে, এবং এই 1 নাম্বারের সাথে একটা সুগার যুক্ত হবে। আর এগুলা হলো মোটামুটি যে পিউরিন, যেটা এডিনিনের স্ট্রাকচার, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, থাইমিন, এগুলো আমাদের তো দরকার নাই, জাস্ট একটু বোঝার জন্য। যেমন 6 অ্যামাইনো পিউরিন হলো এডিনিন, 6 অ্যামাইনো, তার মানে 6 নাম্বার পজিশনে একটা কি আছে? অ্যামাইনো গ্রুপ অ্যামিন আছে, মূলক। জি স্যার। যার জন্য এডিনিন। আবার 2 অ্যামাইনো, 2 নাম্বার পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ, 6 নাম্বারে আছে একটা অক্সিজেন, 2 অ্যামাইনো 6 অক্সিপিউরিন হলো গুয়ানিন। তাহলে এটা গেল পিউরিনের স্ট্রাকচার। আবার এগুলো হলো পাইরিমিডিন। এখানে যেমন 2,4 ডাইঅক্সিপাইরিমিডিন, 2 এবং 4 নাম্বার পজিশনে কি আছে? অক্সিজেন আছে, অক্সিজেন। ডাইঅক্সি। আবার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি, স্যার আমরা পিউরিনে স্যার সাধারণ সংকেত জানি C5H4N4, কিন্তু স্যার আমরা গঠনে দেখতেছি স্যার N তো স্যার 5টা আছে, এটা কেন হয় স্যার? পিউরিনে কি আছে? স্যার N মানে N যদি আমরা খুঁজে পাই মানে এখানে যে C5H4, এখানে তো নরমালি হলো কি, নরমাল পিউরিনে কি এখানে NH2 ছিল? না স্যার এটা পরে যুক্ত হয়েছে। পরে তার মানে এখানে 6 অ্যামাইনো পিউরিন, এটা হলো অ্যাডেনিন। আর জেনারেল স্ট্রাকচারের ক্ষেত্রে হলো সেখানে তো নাইট্রোজেনের ঘাটতি আছে। ওইটা এত ডিটেলস জানার দরকার নাই, তোমার স্ট্রাকচারাল এত আমাদের না বুঝলে হবে। আমাদের জাস্ট সিম্পলি আমরা বুঝবো যে 6 অ্যামাইনো, 6 নাম্বার পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ থাকলে সেটা হবে অ্যাডেনিন। আর 2 নম্বরে অ্যামাইনো, 6 নম্বরে অক্সিজেন যুক্ত হলে হবে গুয়ানিন। একটু জানো, ডিটেলস জানার দরকার নেই এখানে আমাদের। তারপরে আছে এখানে 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন, সেটা হলো ইউরাসিল। দেন 2 অক্সি 4 পাইরিমিডিন হলো সাইটোসিন। আর 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পাইরিমিডিন, সেটা হলো থাইমিন। এটা হলো আমাদের যে বিভিন্ন বেজের স্ট্রাকচার গুলো। এখন যদি আমরা বলি যে এডেনিন দ্বারা একটা রাইবো নিউক্লিওসাইড হবে, তাই না? আর হবে রাইবো নিউক্লিওটাইড। রাইবো নিউক্লিওসাইডটা হবে এডিনোসাইন, গুয়ানিন দ্বারা যুক্ত হলে হবে গুয়ানোসাইন, সাইটোসিন হলে সাইটিডিন, ইউরাসিল হবে হবে ইউরেডিন। আবার যখন একটা নিউক্লিওটাইড একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, সেটা হয়ে যাবে কি? এডিনোসাইন 5 প্রাইম মনোফসফেট, গুয়ানোসিন 5 প্রাইম মনোফসফেট, সাইটিডিন 5 প্রাইম মনোফসফেট। 5 নাম্বার পজিশনে একটা সুগার যুক্ত হবে, এটা আমরা একটু ফসফেট যুক্ত হবে। আমরা একটু স্ট্রাকচারটা যদি দেখি লাইক দিস, এখানে ছিল একটা, এই বেসটা হলো অ্যাডেনিন, 9 নাম্বার পজিশনে কে যুক্ত হয়েছে? সুগার। তাহলে যদি শুধু সুগার, যদি সুগার অনলি সুগার এবং কি হয়,
বেজ হয় সেটা হবে নিউক্লিওসাইড। আবার 5 নাম্বার পজিশনে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। আবার অন দ্য আদার হ্যান্ড এটা ছিল জিএমপি, মানে এটা হলো গুয়ানিন সুগার ফসফেট, ইউরাসিল সুগার ফসফেট ইউএমপি। আর এটা এখানে কি পার্থক্য, এখানে এই স্ট্রাকচারটাতে? স্যার 2 নং এ OH এর বদলে H। তার মানে ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট। মনোফসফেট। তার মানে এটা হলো ডিএনএ এর ক্ষেত্রে ব্যবহার হবে। আর এই পাশে যেটা আছে ফাইনালি একটা অ্যাডেনিন সুগার ফসফেট, কয়টা আছে? একটা ফসফেট যুক্ত হলে আমরা বলি মনোফসফেট, দুইটা হলে বলবো ডাইফসফেট। এডিপি। আর যেহেতু এখানে 3টা ফসফেট, এর জন্য এটিপি। ATP। ফসফেট একটা হলে এএমপি, দুইটা হলে বলা হয় এডিপি, টিপি আর 3টা যেহেতু যুক্ত আছে সেজন্য এটা হলো এটিপি। এটিপি এখানে আমরা যদি দেখি ছিল অ্যাকচুয়ালি যে বেজে ছিল NH, আর এখানে ছিল কি OH। তাহলে কি চলে গেল? স্যার 1 মোল পানি। পানি চলে গেল। আর এই বন্ডটার নাম হবে বিটা এন গ্লাইকোসাইডাল বন্ড। বন্ডটার কি হবে? বিটা এন গ্লাইকোসাইডাল বন্ড। আর এখানে ছিল CH2OH, তাই না, এই 5 নাম্বার পজিশনে। জি স্যার। আর এই ফসফরিক অ্যাসিডে কি ছিল এখানে? এখানে একটা OH। হাইড্রোজেন ছিল। হাইড্রোজেন ছিল। মানে হাইড্রোক্সিল গ্রুপ ছিল, তাই না? জি জি স্যার। স্যার। আর এখানে ছিল OH। এই হাইড্রোক্সিল গ্রুপটা হলো অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিডের, তাই না? আর এখানে হলো OH, তার মানে অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে লিংক হয়েছে। তাহলে এটা কোন ধরনের বন্ড হবে? এই বন্ডটা অ্যাসিড এবং অ্যালকোহল এর মধ্যে যে বন্ড হয়, নাম কি? এস্টার বন্ড। এস্টার বন্ড মানে ফসফো এস্টার। যেহেতু এখানে ফসফরিক অ্যাসিড আর এখানে ছিল অ্যালকোহল, তাহলে এই বন্ডের নাম হবে ফসফো এস্টার বন্ড। আর এই নামগুলা যেটা আমরা বলেছিলাম যে এই নামগুলা তো এডেনিন যদি হয় ডিএনএ এর ক্ষেত্রে নিউক্লিওসাইডের নাম হবে ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড, আর স্পেসিফিক্যালি হবে ডিঅক্সি এডিনোসিন। গুয়ানিন হলে ডিঅক্সি গুয়ানোসিন, সাইটোসিন হলে ডিঅক্সি সাইটিডিন, থাইমিন হলে ডিঅক্সি থাইমিডিন। আর যদি নিউক্লিওটাইড, দ্যাট মিনস if one phosphate or more than one phosphate are attached, তখন নামটা হয়ে যাবে, একটা যুক্ত হলে হবে ডিঅক্সি এডিনোসিন 5 প্রাইম মনোফসফেট, আর যদি দুইটা যুক্ত হতো ডিএডিপি, আর 3টা যুক্ত হলে ডিএটিপি। এইভাবে প্রত্যেকটার নামকরণ আমরা বিশেষ করে বেজ, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড কি হবে। তাহলে আমরা যদি স্পেসিফিক ভাবে বলি আরএনএ ইজ দ্য পলিমার অফ হোয়াট? রাইবোনিউক্লিওটাইড। Ribonucleotide. And DNA is the polymer of? ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। Okay. তাহলে আমরা মোটামুটি একটা জাস্ট ধারণা, এটা আমরা জানা ছিল আগে, আমরা একটু জাস্ট রিভিউ করলাম। এখন আমরা দেখব যে একটা যদি সেগমেন্ট হবে, একটা আয়নের সেগমেন্ট স্ট্রাকচার যদি তৈরি হয়, সাপোজ এখানে আমরা দেখাচ্ছি এডেনিনটা হলো বেস, ইউরাসিলটাও বেস, সাইটোসিন, গুয়ানোসিন, গুয়ানিন। তাহলে এই বেসটার সাথে কে যুক্ত হয়েছে? সুগার। সুগারের সাথে আরেকটা কি আছে? ফসফেট। তাহলে এটা একটা নিউক্লিওটাইড। বেস, সুগার, ফসফেট, আরেকটা নিউক্লিওটাইড। এখানে কয়টা নিউক্লিওটাইড আছে মোট? স্যার 4টা। 4টা নিউক্লিওটাইড, এবং প্রতিটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওর সাথে যুক্ত আছে। এখানে অ্যাকচুয়ালি ছিল এই, যদি আমরা প্রথম নিউক্লিওটাইড বলি, এখানে কি গ্রুপ ছিল? এই গ্রুপটা স্যার OH গ্রুপ ছিল, OH হাইড্রক্সিল। ছিল, হাইড্রোক্সিল। আর এখানে তো ফসফরিক অ্যাসিডের OH ছিল। তাহলে এখানে যেমন OH আর ফসফরিক অ্যাসিড, তার মানে অ্যালকোহল এবং অ্যাসিড, এটাও একটা এস্টার বন্ড, তাই না? জি স্যার।
আর আগে তো এখানে একটা এক্সট্রা বন্ড ছিল CH2OH এবং ফসফরিক অ্যাসিডের যে লিংক, তাহলে কয়টা এক্সট্রা বন্ড আছে এখানে? ডাবল স্যার, 2টা। ডাই এস্টার, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে যেহেতু ফসফরিক অ্যাসিডের সাথে দুইটা এস্টার বন্ড, তাহলে এই জন্য এর নাম হচ্ছে ফসফো ডাই ডাইএস্টার বন্ড। এস্টার বন্ড। এবং এটা ছিল 3 প্রাইম আর এটা ছিল কি স্যার 5 5 প্রাইম। এই 5 জন্য প্রাইম। 3 প্রাইম 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ড। তাহলে নিউক্লিওটাইড গুলো যুক্ত হচ্ছে কার মাধ্যমে, কোন বন্ডের মাধ্যমে? স্যার এস্টার বন্ড। বন্ডের মাধ্যমে 3 প্রাইম 5 প্রাইম ফসফো ডাইএস্টার ডাইএস্টার বন্ড। বন্ডের মাধ্যমে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে এইভাবে এক একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডে যুক্ত হচ্ছে বাই 3 প্রাইম 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে। তাহলে এখন আমরা যদি দেখি, তাহলে এখানে আছে কয়টা নিউক্লিওটাইড? 4টা। বন্ড আছে কয়টা? 1 2 3টা বন্ড যদি আমরা বলি, তাহলে এর নামটা কি হবে? এই যে টেট্রা রাইবো নিউক্লিওটাইড, নাম হবে কি? টেট্রা রাইবো নিউক্লিওটাইড। যদি 5টা হতো পেন্টা রাইবো নিউক্লিওটাইড, 6টা হলে হেক্সা। এইভাবে যদি পলিমার তৈরি করে তখনই হবে কি? আরএনএ। আমরা অনেক সময় দুইটা টার্ম অনেক সময় ইউজ করা হয়, সি প্রাইম, C5 প্রাইম অথবা C3 প্রাইম, অথবা 5 প্রাইম এন্ড বলা হয় অথবা 3 প্রাইম এন্ড বলা হয়। এগুলো বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? যেমন এই ডিরেকশনটা হলো 5 প্রাইম টু 3 প্রাইম। এই 5 প্রাইম বলতে আমরা কি বুঝি অথবা 3 প্রাইম বলতে আমরা কি বুঝি? ধারণা আছে কারো? স্যার প্রথম স্ট্রাকচারের 5 নাম্বার কার্বনটা ফাঁকা থাকবে, ওখানে আপনার কিছু যুক্ত হবে না, আর পরেরটা 3 নাম্বার কার্বন ফাঁকা থাকবে। মানে একটা নিউক্লিওটাইড চেইনের কি স্যার? নিউক্লিওটাইড চেইনের ফার্স্ট নিউক্লিওটাইডে 5 5 প্রাইম নাম্বার। কার্বনের ফসফেট গ্রুপটা অলওয়েজ ফ্রি থাকে। জি স্যার। ইউজুয়ালি এখানে আমরা দেখছি যে ফসফেট গ্রুপটাই লিংক হচ্ছে। কারণ একটা হচ্ছে প্রথম সুগারের 3 প্রাইম কার্বনের সাথে, পরবর্তী সুগারের কার সাথে 5 প্রাইমের সাথে যুক্ত হচ্ছে। তার মানে এখানে যখন একটা নিউক্লিওটাইড চেইনের প্রথম নিউক্লিওটাইডের এই 5 প্রাইম কার্বনের ফসফেট গ্রুপটা অলওয়েজ ফ্রি থাকে, তখন এটাকে বলা হয় 5 প্রাইম এন্ড। আবার নিউক্লিওটাইডের যখন লাস্ট নিউক্লিওটাইড একটা চেইনের লাস্ট নিউক্লিওটাইড চেইনের এই 3 প্রাইম ওএইচ গ্রুপটা ফ্রি থাকে, এই জন্য এটাকে বলা হয় 3 প্রাইম এন্ড। ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে এখন আমাকে যদি বলা হয় একটা এ সেগমেন্ট অফ ডিএনএ, যদি আমরা বলি এখানে এই স্ট্রাকচারটাকে আমরা কনভার্ট করব সেগমেন্ট অফ ডিএনএ, তাহলে আমাকে কি কি চেঞ্জ করতে হবে? স্যার 2 নং কার্বনের ওএস মূলকটার ওখানে অক্সিজেনটা থাকবে না। এইচ থাকবে। আর কি জি চেঞ্জ স্যার। হবে? সবগুলা স্যার সুগারের ইউরাসিলটা বাদ যাবে, ওখানে থাইমিন হবে। এখানে কি হবে? থাইমিন হবে। থায়ামিন থাইমিন হবে স্যার। থাইমিন। গুড। তাহলে এটাই আমাদের চেঞ্জ হবে, শুধু বেজ একটা ইউরাসিলের পরিবর্তে থাইমিন হবে, আর সুগারের 2 প্রাইম ওএইচ এর পরিবর্তে এইচ হবে। স্যার প্রাইমের ব্যাপারটা আরেকবার বললে ভালো হয়। 5 প্রাইম অ্যাকচুয়ালি নাম্বারিং তো ইউজুয়ালি 5 প্রাইম। এখানে আমাদের যে বেজের একটা নাম্বার ছিল, তাই না? বেজগুলোর 1 2 3। তো এখানে আমরা ওই যে সুগারের নাম করছি 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম, বোঝার সুবিধার্থে। এটা এস্টাবলিশড। 5 প্রাইম বলা হয় যখন এই নিউক্লিওটাইড চেইনের প্রথম নিউক্লিওটাইডের 5 নাম্বার ইউজুয়ালি লিঙ্কটা হয় কাদের মধ্যে? এই 5 নাম্বার কার্বন যেটা আছে, এই ফসফেট গ্রুপটা প্রথম নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। কিন্তু এই চেইনের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপ যেটা 5 প্রাইম কার্বনের সাথে যুক্ত, এটা ফ্রি থাকে সব সময়। এই এন্ড প্রান্তকে বলা হয় 5 প্রাইম এন্ড বা 5 প্রাইম প্রান্ত যদি আমরা বলি।
এবং এই নিউক্লিওটাইড চেনের শেষের যে নিউক্লিওটাইডটা থাকবে এর 3 প্রাইম কার্বনের ওএইচ গ্রুপটা সবসময় ফ্রি থাকবে। এই জন্য এটাকে বলা হয় কি 3 প্রাইম এন্ড। 5 প্রাইম এন্ড বলতে আমরা বুঝবো যে নিউক্লিওটাইড চেইনের প্রথম নিউক্লিওটাইডটা 5 নাম্বার সুগারের 5 নাম্বার কার্বনটা ফ্রি থাকবে। আর 3 প্রাইম এন্ড বলতে আমরা বুঝবো একটা নিউক্লিওটাইড চেইনের শেষের নিউক্লিওটাইডের সুগারের 3 প্রাইম কার্বনের ওএইচ গ্রুপটা অলওয়েজ ফ্রি থাকবে। বুঝে আসছে? জি স্যার, জাস্ট এখন এখানে লেখা আছে শর্ট হ্যান্ড নোটেশন অথবা কি বলা আছে স্কিমেটিক রিপ্রেজেন্টেশন। এই যে আমরা যে এই স্ট্রাকচারটা দেখলাম এটা হলো শর্ট হ্যান্ড নোটেশন অথবা ডায়াগ্রাম আকারে এবং বলা আছে যে পি এ ইউ সি জি পি এ পি ইউপি সিপিজি। তাহলে পিটা এখানে বোঝাচ্ছে ফসফেট গ্রুপ। বুঝে আসছে? এ হলো অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। তাহলে শর্ট হ্যান্ড নোটেশন অফ বলা হলো এই যে একটা এটাও একটা এবিভিটেড ফর্ম দেয়া হলো। তাহলে এটা কি বোঝা যাচ্ছে এ ইউ সি জি এখানে কয়টা নিউক্লিওটাইড থাকবে? 4টা স্যার। চারটা। চারটা স্যার। তাহলে একটা টেট্রা রাইবোনিউক্লিওটাইড। আর যদি এখানে ইউর পরিবর্তে টি থাকতো স্যার টেট্রা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড হইতো। এবং এইটা দেখো আমাদের এখানে একটা ভার্টিক্যাল লাইন আছে, ভার্টিক্যাল লাইনের আগে একটা সিঙ্গেল লেটার ওয়ার্ড আছে। তাহলে সিঙ্গেল লেটার ওয়ার্ডটা কি কাকে মিন করছে? স্যার একটা নিউক্লিওটাইডকে। সিঙ্গেল লেটার যেটা শুধু সিঙ্গেল লেটার বেস গুলাকে, জি তাই স্যার। না? জি বেস, স্যার। ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। আর এই যে ভার্টিক্যাল লাইন আছে একটা এবং এখানে লাগছে 2 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম মানে 1 ও আছে 1 2 3 4 আছে 5 আছে। এই ভার্টিক্যাল লাইনটা কাকে বোঝাচ্ছে এখানে যদি আমরা বলি ভার্টিক্যাল লাইনটা কাকে ইন্ডিকেট করছে? বেজ আছে এখানে নিউক্লিওটাইডকে। ভার্টিক্যাল লাইনটা শুধু এবং 5 সুগার নম্বরে কে সুগার সুগার কে ইন্ডিকেট করছে। এই ভার্টিক্যাল লাইনটা হলো সুগার, যেমন এই 2 প্রাইমে আছে OH, 3 প্রাইমের সাথে পরবর্তী নিউক্লিওটাইডের 5 প্রাইমের ফসফোডাইএস্টার বন্ড হচ্ছে আর এই প্রথমটা 5 প্রাইমের সাথে ফসফেট গ্রুপটা কি থাকছে ফ্রি থাকছে এবং শেষে 3 প্রাইমে OH গ্রুপ ফ্রি থাকছে। তারপরে এটা হলো শর্ট হ্যান্ড নোটেশন একটা বোঝানোর জন্য যে ভার্টিক্যাল লাইনটা হলো যদি আমরা এখানে দেখি the vertical line indicates কি রাইবোজ সুগার attached base is indicated by a single letter এই যে A U C G and the diagonal line with P এই যে তির্যক রেখা যেটা with P এটা ইন্ডিকেট করছে কাকে ফসফো ডাইএস্টার লিংকেজ। বুঝে আসছে সবার? জি স্যার। স্যার। স্যার তার এখানে মানে যে এখানে যদি আমরা বলি যে যদি বলা হতো টি তাহলে এখানে কি চেঞ্জ হতো স্ট্রাকচারে? স্যার স্যার 2 নাম্বার কার্বনে শুধু থাকতো না। হাইড্রোজেন থাকতো আর স্যার ইউরাসিলের জায়গায় থায়ামিন হইতো। থাইমিন হতো। ক্লিয়ার সবার? থায়ামিন নয়, থায়ামিন কিন্তু আবার ভিটামিন ইন্ডিকেট করে ভিটামিন B1 আর থাইমিন দুইটা কিন্তু পার্থক্য, একটা হলো থায়ামিন একটা কি থাইমিন স্যার। থাইমিন। তাহলে থায়ামিনটা হলো ভিটামিন B1 আর থাইমিনটা হলো নাইট্রোজেনাস বেস। স্যার এখানে এখন প্রাইম গুলো আবার একটু বলেন স্যার। জি স্যার স্যার এই যে এখানে 2 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম কেন একসাথে? 5 প্রাইম তো আমরা যে বিশেষ করে সুগারের যে 5টা কার্বন আছে 5টা কার্বন 1 2 3 4 নরমাল যদি আমরা বলি 1 2 3 4 5 তাই না? কিন্তু জি আমার স্যার। বেস গুলা তো কিছু নাম্বার আছে তাই না? কয়টা নাম্বার 1 2 1 থেকে 9 পর্যন্ত আবার আছে কি 1 থেকে 6 পর্যন্ত নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এখন একই স্ট্রাকচারে যদি আমরা এক শুধু বুঝি নাম্বার যদি আমরা 1 দেই তাহলে কোন 1 বুঝাবো? এটা কি সুগারের 1 না বেজের 1? এইজন্য বুঝানোর জন্য সুগারের নাম্বারগুলাকে প্রাইম দেওয়া আছে 1 প্রাইম। তার মানে 1 প্রাইম বললে বুঝবো এটা সুগারের 1 নাম্বার কার্বন। 2 প্রাইম বললে বুঝবো
কি সুগারের 2 সুগারের নাম্বার 2 নং কার্বন। আর কার্বন। যদি নরমাল 1 বলা হয় বুঝবো যে এটা বেজের 1 নাম্বার। প্রাইম আসছে এই জন্যই। আর যেহেতু আমরা বলছি 5 প্রাইম এবং 3 প্রাইম বলতেছো না, শুধু প্রাইম কেন আসছে? কোশ্চেন দেওয়ার ছিল কি কেন প্রাইম ইউজ করি না 5 আর প্রাইম? ওইখানে তো এর আগের স্ট্রাকচারটা আমরা 5 প্রাইম টু 3 প্রাইম পড়েছি স্যার। এখানে ওই যে 2 প্রাইম না দিছে, 3 প্রাইম দিছে, দেন আবার 5 প্রাইম দিছে, এটা না জিজ্ঞেস করছি না, স্যার। এটা তো বোঝানোর জন্য যে পার্থক্যটা হবে 2 প্রাইমে থাকবে OH, যদি এখানে ডিএনএ হতো 2 প্রাইমে থাকবো H। এইচ। আর এখানে দেখো বন্ড কিন্তু 3 প্রাইম টু 5 প্রাইম, এই 3 প্রাইম টু 5 প্রাইম ফসফোডাইএস্টার 3 প্রাইম টু 5 প্রাইম। এখানে আরেকটা আছে 1 প্রাইমও আছে, 1 প্রাইমের সাথে তো বেজ যুক্ত, 4ও আছে এখানে। এটা জাস্ট আমরা যেহেতু আমাদের এই নাম্বারগুলাই পার্থক্য হয় ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে, 2 এর সাথে হবে হাইড্রোজেন, 3 প্রাইমের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয় 5 প্রাইমের সাথে। এটা এখানে দেখানো হলো জাস্ট 3টা নাম্বার, কিন্তু অ্যাকচুয়ালি 5টা কার্বনই আছে। স্কিমেটিক বা শর্ট হ্যান্ড নোটেশন এজন্য তো বলা হয়েছে জাস্ট ডায়াগ্রাম আকারে বোঝানো স্ট্রাকচারটাকে। বুঝে জি আসছে? স্যার। জি স্যার। এখন এটা আমরা জানি যে ওয়াটসন ক্রিক মডেল অফ ডিএনএ স্ট্রাকচার, এটা আমরা পড়ে আসছি, মানে হাই স্কুল লেভেল থেকেই তো পড়ে আসা হয়। এখন এখন কি আবার প্রাইমারি লেভেলও আছে কিনা ডিএনএ স্ট্রাকচার? তাহলে এটা আমরা জানি সবাই, হেলিকেল স্ট্রাকচার ওয়াটসন ক্রিক মডেল বলা হয় এবং নোবেল প্রাইজ পেয়েছিলেন এই সায়েন্টিস্টদ্বয়। এটার ফিচার গুলো আমরা যদি সিম্পলি দেখি, ওয়াটসন ক্রিক মডেল অফ ডিএনএ স্ট্রাকচার বা ডিএনএ ডাবল হেলিক্স, এটা আমরা অলরেডি মোরলেস জানি। এখানে 2 polynucleotide chain coiled around a common axis to form a double helix। 2টা চেইন থাকবে। আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি জাস্ট ডায়াগ্রাম আকারেই, এখানে দেখো কয়টা চেইন আছে? স্যার 2টা। 2টা চেইন। এই স্ট্রাকচার গুলাকে আমরা একটা বইয়ে এইভাবে দেয়া আছে জাস্ট সিম্পল ফর্মে। তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম, আবার আরেকটা আছে 5 প্রাইম টু 3 প্রাইম, দুইটাই হলো 5 প্রাইম টু 3 প্রাইম কিন্তু অপোজিট। এই জিনিসটা অপোজিট কিভাবে আসলো, এটা আমরা যদি এই ডান পাশের স্ট্রাকচারটা দেখি, এখানে এখানে কিন্তু সেম। এই যে এখানে আবার সুগারটা আছে কোন ভাবে, কোন লাইনটা? এ জি টি সি এগুলা হলো বেজ, আর এখানে সুগারটা কি আছে কোন হরিজন্টাল লাইনটা স্যার। হরাইজন্টালি। লাইনটাকে আমরা সুগার বলবো? হরাইজন্টাল লাইন যেটা, তাই না? আর আমরা ওইখানে জি দেখেছিলাম স্যার। ভার্টিক্যাল লাইন, এটা বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কয়টা চেইন আছে যদি আমরা বলি, কয়টা চেইন আছে? চেইন কয়টা? এই যে যদি আমরা বলি টি সি এ জি, এটা একটা চেইন, আবার এ জি টি সি এটা আরেকটা কি চেইন, তাই না? জি 2টা স্যার। চেইন। এবং এডেনিন সুগারের সাথে ফসফেট, গুয়ানিন এই সুগারের সাথে ফসফেট 5 প্রাইমের সাথে যুক্ত হয়েছে, আবার থাইমিন। এখানে দেখো 5 প্রাইম এন্ডের এখানে ফসফেটটা ফ্রি, এখানে কি আছে OH এর 3 প্রাইমের OH-টা ফ্রি, তার মানে এটা ডিরেকশন হলো 5 প্রাইম টু 3 প্রাইম। আবার যেটা অপোজিট আরেকটা স্ট্র্যান্ড, যেটা সি কার সাথে যুক্ত আছে? জি এর সাথে। এটা হলো গুয়ানিনের রুলস, সাথে। বেস পেয়ারিং রুল। জি অলওয়েজ পেয়ার্স উইথ সি, ভাইস ভার্সা, এন্ড এ অলওয়েজ পেয়ার্স উইথ কার সাথে? টি। টি আর ইউ। টি আর ইউ হবে যদি আরএনএ হয়। আরএনএ আরএনএ হয়। তাহলে সেক্ষেত্রে এটা হলো বেস পেয়ারিং রুল, এডেনিন থাইমিনের সাথে যুক্ত হবে অথবা থাইমিন এডেনিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে অথবা সাইটোসিন গুয়ানিনের সাথে। এবং একটা হাইড্রোজেন বন্ড কয়টা বন্ড থাকে? এ স্যার 2টা, এ টি থাকবে 2টার দ্বারা, জিসি হবে কার দ্বারা, কয়টার দ্বারা? 3টা 3টা হাইড্রোজেন দ্বারা। বন্ড তিনটার থাকে। দ্বারা। তাহলে এখানে 2টা স্ট্র্যান্ড, যদি আমরা বলি যে একটা হলো 5 প্রাইম টু 3 প্রাইম, এই স্ট্রাকচারটা যখন আবার অপোজিট হবে, তাহলে এখানে এই 5 প্রাইমটা হবে এই পাশে, তাহলে ডিরেকশনটা হয়ে যাচ্ছে আবার 5 প্রাইম টু 3 প্রাইম। এখানে 3 নাম্বারের ওয়েজটা ফ্রি থাকছে। তাহলে সিনথেসিস হচ্ছে কিভাবে? অলওয়েজ 5 প্রাইম টু 3 3 প্রাইম। প্রাইম, কিন্তু অপোজিট।
রোড ডিভাইডার যদি আমরা বলি, মাঝখানে ডিভাইডার আছে, গাড়ি একই দিকে যায় না, উল্টা দিকে যায়। তার মানে এখানে হলো ডিরেকশনটা অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম, বাট দে আর অপোজিট। এবং বেস পেয়ারিং রুলটা কি? এ অলওয়েজ পেয়ারস উইথ টি, জি অলওয়েজ পেয়ারস উইথ সি। এ টি হবে 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা, জি সি হবে 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা। তারপরে যে এখানে যে এ টি, জি সি, টি এ, এগুলো কি বেস পেয়ার। এই হেলিক্যাল স্ট্রাকচারে যখন থাকবে একটা টার্ন, এই যে এখানে দেখো যে অ্যারো দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে একটা টার্ন, একটা প্যাচ যদি আমরা বলি, একটা টার্ন। একটা টার্নে কয়টা বেস পেয়ার থাকবে? পরে আসছি আমরা, কয়টা বেস পেয়ার থাকবে? স্যার 10টা। 10টা বেস পেয়ার। যেমন এই যে এখানে যদি আমরা এটা একটা টার্ন হয়, যে যেটা অ্যারো দেওয়া আছে, তাহলে একটা বেস পেয়ার, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8, আরো এই যে গ্যাপ গুলোতে আরো কি থাকবে? বেস পেয়ার থাকবে। মোট 10টা বেস পেয়ার থাকবে একটা টার্নে। এবং সুগার এবং ফসফেট গুলা কি হেলিক্সের ভিতরের দিকে না বাইরের দিকে? স্যার বাহিরের দিকে বাইরের স্যার। দিকে। বাইরের দিকে। আর সুগার বেস গুলা ভেতরের দিকে স্যার ভেতরের বন্ধ। দিকে। এবং এই যে হেলিক্যাল ডায়ামিটার, ডায়ামিটারটা কত? 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম। আবার যদি বলা হয় যে 10টা বেস পেয়ারের যে ডিস্টেন্সটা বা একটা স্টার্ন অফ হেলিক্স কতটুকু দূরত্ব আছে? 3.4। 3.4 4 ন্যানোমিটার। আর অ্যাংস্ট্রম হলে 34 অ্যাংস্ট্রম। 34 ইনস্ট্রুম। আর যদি বলা হয় যে আম, একটা বেস পেয়ারের ডিস্টেন্স কত? 0.34 ন্যানোমিটার অথবা অথবা 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম। আবার দুইটা এই স্ট্রাকচারে দেখা যায় গ্রুপ, খাঁজ হয়। একটা বড় খাঁজ যাকে বলা হয় মেজর গ্রুপ, আর একটা হয় কি ছোট ধরনের খাঁজ, তাকে বলা হয় কি মাইনর গ্রুপ। তাহলে এই আমাদের এগুলো হলো বৈশিষ্ট্য। এখানে হলো যদি আমরা এটা সিম্পলি দেখি, এটা হলো কয়েল, two polynuclear chain coiled around a common axis to form double helix. The strands of DNA are কি প্যারালাল। এন্টি Parallel. প্যারালাল। কেন বলা হলো অ্যান্টি প্যারালাল? স্যার দুইটা অপোজিট দিকে কিন্তু অপোজিট, ডিরেকশনটা সেম। 5 প্রাইম টু 3 প্রাইম। এবং এখানে যে যে বেজেস আর স্ট্যাক ইন দ্য ইন্টেরিয়র, বেজগুলা কোথায় স্তর আকারে সজ্জিত থাকে? স্যার মাঝের দিকে ইন্টেরিয়রে। ইন্টেরিয়র অফ দ্য হেলিক্স। সুগার ফসফেট চেইন আর লোকেটেড এক্সটেরিয়র, পেরিফেরি, পরিধের দিকে। এবং এখানে দুইটা গ্রুপ হয়, মেজর গ্রুপ, মাইনর গ্রুপ। Two polynuclear chains are associated by complementary base pairing. Base pairing কে বলা হয় complementary. That means each adenine must pair with thymine and vice versa. মানে আবার TA অথবা AT. Each guanine must pair with cytosine and vice versa by specific hydrogen bonds. GC হলো 3টা আর AT হলে হবে 2টা হাইড্রোজেন বন্ড। ওয়ান কমপ্লিট টার্ন অফ হেলিক্স স্পান 10 বেস পেয়ার, 10টা বেস পেয়ার থাকবে। দ্য ইন্ডিভিজুয়াল বেস পেয়ার আর স্পেসড, এটা আমরা বলেছি অলরেডি, 3.4 অ্যাংস্ট্রম। আর কমপ্লিট টার্ন যেটা 34 অ্যাংস্ট্রম, ডায়ামিটারটা কত? 20 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম। এটা হলো ওয়াটসন ক্রিক মডেলের ডিএনএ যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার কিছু ফিচার, বৈশিষ্ট্য, যেটা আমরা আগে থেকে জেনে আসছি। একটা রুল আছে চারগাফ রুল, সেটা কি জানি আমরা, পরে আসছি কি জানা আছে কারো? জি স্যার। চারগাফ রুল। এই রুলটা হলো ডিএনএ হ্যাজ ইকুয়াল নাম্বার অফ গুয়ানিন এন্ড সাইটোসিন এন্ড ইকুয়াল নাম্বার অফ এডেনিন এন্ড থাইমিন। তার মানে একটা ডিএনএ তে গুয়ানিন যতটা থাকবে, সাইটোসিন কতটা হবে, ঠিক সেম হবে। আবার এডেনিন যতটা হবে, থাইমিন 6 থাইমিনও সেম হবে, কারণ এ টি টি এ যুক্ত হয়। এ অলওয়েজ পেয়ারস উইথ টি, জি অলওয়েজ পেয়ারস উইথ সি। এবং সাম অফ পিউরিন রেসিডিউস ইজ অলওয়েজ ইকুয়াল টু সাম অফ পাইরিমিডিন রেসিডিউস। পিউরিন, টোটাল পিউরিন রেসিডিউ এবং পাইরিমিডিন রেসিডিউ কি হবে? সেম হবে। এখন যদি বলা হয়, যেখানে নিচে একটা প্রবলেম দেয়া আছে, একটা ডিএনএ মলিকুলের
কত পার্সেন্ট অ্যাডেনিন আছে? 23%. 23%. অ্যাডেনিন আছে। তাহলে পিউরিন পার্সেন্টেজ কত হবে? পিউরিন পার্সেন্টেজ বলো দেখি। স্যার এর ডাবল হবে। অ্যাডেনিন আর থাইমিন ডাবল হবে? স্যার স্যার, অ্যাডিনিন আর আপনার হচ্ছে যে গুয়ানিন স্যার। গুয়ানিন স্যার। তো এখন বের করো, তাহলে গুয়ানিনটা আমাকে জানতে হবে। স্যার গুয়ানিনটাও 23% থাকবে। তাই? না স্যার, অ্যাডিনিন আর থাইমিন যোগ করে এটা হচ্ছে 1 থেকে তার বাদ মানে দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে তার স্যার। মানে আমাকে টোটাল বেস কম্পোজিশনটা বের করতে হবে। এ অ্যাডেনিন আছে, এ আছে কত? 23%. 23%। তাহলে টি হবে কত? 23%। 23% হবে। সেম একই হবে 23। তার মানে অ্যাডেনিন এবং গুয়ানিন থাইমিন মিলে কত হলো? 46%. 46. আর গুয়ানিন এবং সাইটোসিন মিলে কত হবে? 54. স্যার 100 minus 40 54 স্যার। 54। তার মানে এখানে গুয়ানিন কয়টা আছে? স্যার 27 হবে। 27। 27 স্যার। তাহলে এখন বলা আছে পিউরিনের পার্সেন্টেজ কত? তাহলে পিউরিন হবে অ্যাডেনিন প্লাস গুয়ানিন মিলেই তো। স্যার তাইলে অ্যাডেনিন আর গুয়ানিন মিলে স্যার 46%। তাই গুয়ানিন বললা যে 27। জি স্যার 27 আর 23 হবে স্যার। 50%, স্যার। 50%. তাহলে 50% পিউরিনটা স্যার। হবে 50%। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হলো একটা ডিএনএ মলিকুল। যদি বলা হয় ডাবল হেলিক্যাল ডিএনএ, যদি বলা হয় একটা ডিএনএ ডাবল হেলিক্সের বলা হলো যে 35% আছে হলো কি বলে গুয়ানিন আছে ডাবল হেলিক্সে। 35% অথবা 30% হলো গুয়ানিন ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে অন্যান্য বেস গুলা কি পরিমাণে থাকবে? স্যার এটা হয়ে গেল। বুঝিনি স্যার। একটা ডিএনএ ডাবল হেলিক্সে যদি বলা হয় যে 35 গুয়ানিন আছে অথবা 30টা গুয়ানিন আছে একটা ডিএনএ ডাবল হেলিক্সে। ডিএনএ ডাবল হেলিক্সে 25% বলি, 25% হলো গুয়ানিন। তাহলে অন্যান্য বেস গুলার কম্পোজিশন কি হবে? স্যার সবগুলোই 25% হবে। তাই জি স্যার। ডাবল হেলিক্স কিন্তু। স্যার পার্সেন্টেজ তো 100ই হবে যতই করি, এখানে তো পার্সেন্টেজ স্যার। বলা হয়েছে। না, আমি বলতেছি যে 25% বা 25% বাদ দিলাম। জি স্যার। একটা ডিএনএ ডাবল হেলিক্সে সাপোজ 45 হলো গুয়ানিন, অন্যান্য বেস গুলা কত হবে? পার্সেন্ট বাদ দিলাম। ডিএনএ ডাবল হেলিক্স কন্টেইন 45 সাইটোসিন, অন্যান্য বেস গুলা কি হবে? স্যার ওইরকমই তো হচ্ছে, কারণ এখানে ডাবল হেলিক্সে যদি থাকে তাহলে ওগুলা তো ডাবল হেলিক্সেই থাকবে, একটা হেলিক্সে তো থাকবে না। বের করতে হবে তো সেক্ষেত্রে। জি স্যার। স্যার তাহলে 45 যদি সাইটোসিন হয় তাহলে 45টা গুয়ানিনও হবে 45, আর অ্যাডিনিন 5 হবে, থায়ামিন 5 হবে। জি স্যার। আবার যদি বলা হয় যে 100 বেস পেয়ার ডিএনএ, বলা হলো যে 100 বেস পেয়ার ডিএনএ মলিকুলে যদি থাকে 30 অ্যাডেনিন, 30টা অ্যাডেনিন থাকে, তখন কি হবে? 100 বেস পেয়ার, 100 বেস পেয়ার ডিএনএ মলিকুল, তার মানে মোট বেস কয়টা? তাহলে স্যার 200। 100টা হবে স্যার। 100 বেস পেয়ার স্যার সব মিলে 200। 200 মধ্যে যদি বলা হয় 35 হলো তোমার অ্যাডেনিন, তাহলে বাকিগুলা বের করা যাবে না? জি জি স্যার। স্যার, বের করা যাবে। তার মানে 200 মধ্যে তখন কাউন্ট করতে হবে। তো এইভাবে কিছু কিছু মানে তোমাদের প্রবলেম বা ক্যালকুলেশন থাকে পরীক্ষাগুলোতে। স্যার তখন তো তাহলে উপরে 100 নিচে 100 ধরবো তাই না স্যার? না, টোটাল বেস তখন হবে
100 200 বেস পেয়ার, তার মানে টোটাল বেস হবে 200, এর 200 মধ্যে কাউন্ট করতে হবে আমার। তো তাহলে গুয়ানিন তো 200 হবে এর মধ্যে যদি 70 স্যার। কিভাবে 65 পার্সেন্ট বলি নাই তো আমি, 65 তো হয় 35 যদি হয় স্যার আমি 30 গুয়ানিন, এডিনিন তাহলে ধরছি। হ্যাঁ 30 তাহলে 30 হবে কি 30 থাইমিন স্যার 30 হবে। 30, থাইমিনও 30 হবে। তাহলে 30 কত হলো 60 60 হইলো হলো। স্যার। 60, আর 200টা বেজ আছে, তো তাহলে বাকি 140 স্যার, 140 70 টা করে বাদ হচ্ছে আছে। স্যার। হ্যাঁ ওইটাই বলতেছি। জি জি স্যার। স্যার, আমিও তো বললাম 70 গুয়ানিন হবে তাহলে। তখন 35 ধরা হয়েছিল এই জন্য। তাহলে মোটামুটি চারগ্রাফ রুল গুলা, এবং চারগ্রাফ রুল গুলা বিশেষ করে কিছু ফাইন্ডিং, যেটা বেস কম্পোজিশন অফ ডিএনএ ভেরিজ ফ্রম স্পিসিস টু স্পিসিস, যে কোনো সাপোজ হিউম্যান হতে পারে অথবা ফিশ, ডিএনএ কম্পোজিশনটা ভেরি করবে, কিন্তু সেম স্পিসিস যদি হয়, ডিএনএ স্পেসিমেন আইসোলেটেড ফ্রম ডিফারেন্ট টিস্যু অফ সেম স্পিসিস হ্যাভ সেম বেস কম্পোজিশন। কিন্তু ডিফারেন্ট স্পিসিসের কম্পোজিশন কি হবে ডিএনএ, মানুষ এবং মাছ যদি হয়, ডিএনএ স্যার কম্পোজিশন কি এক আলাদা থাকবে? ভিন্ন হবে হবে। স্যার, ডিফারেন্ট হবে স্যার। ডিফারেন্ট হবে ডিফারেন্ট স্যার। হবে, কিন্তু মানুষের অথবা মাছের যদি বলা হয় যে ডিফারেন্ট টিস্যু, তাহলে সেখানে ডিএনএ কম্পোজিশন কি হবে? সেম হবে। সেম সেম হবে স্যার। থাকবে। এবং এটা কোনো সাপোজ একটা মাছ যদি, যেটা পোলার রিজিয়নে থাকে অথবা টেম্পারেট রিজন, সেক্ষেত্রে অথবা এর মাছের বয়স, নিউট্রিশনাল স্টেট, তারপরে এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য কি হবে না, ডিএনএ কম্পোজিশন কি হবে না, কোনো চেঞ্জ চেঞ্জ হবে না। হবে না। চেঞ্জ হবে না, সেম থাকবে। আর বেস পেয়ারিং রুলটা যেটা আমরা দেখলাম যে সবসময় এডিনিনের যতটা থাকবে থাইমিন ততটাই থাকবে, গুয়ানিন যা থাকবে সাইটোসিনও তাই থাকবে, এবং সাম অফ পিউরিন রেসিডিউ ইকুয়াল টু সাম অফ পাইরিমিডিন রেসিডিউ, আমরা অলরেডি বলেছি। তাহলে এই গেল মোটামুটি ডিএনএ এর আমাদের কি বলে কিছু স্যার প্রিলিমিনারি কথাবার্তা। জি স্যার, জি স্যার। স্যার স্যার আপনি এই যে জিসি এর মাঝে ডাবল বন্ড দেখাইছেন। না না, এখানে ডাবল বন্ড না, এটা ইকুয়াল চিহ্ন ও জি স্যার। স্যার বলা আছে, এটা হ্যাঁ এ ইকুয়াল টু টি, জি জি স্যার, ইকুয়াল টু জি স্যার, সি। বুঝতে হ্যাঁ পারছি স্যার। বলো আরেকজন স্যার কি বল। চারগ্রাফস রুল বলতে স্যার এখানে যে 4টা মানে প্যারা আছে তার মধ্যে সবার নিচেরটা জানতাম আর কি। এখন কি মানে এই 4টাই চারগ্রাফস রুল বলতে কি? মেইনলি হলো যদি বেজ ইকুইভ্যালেন্স বলা হয়, বা মেইন রুলটা হলো এটা, এই যে জি স্যার, বেজ জি স্যার। বেজ। আর এগুলো হলো জেনারেল কথা। ফাইন্ডিংসটা কি ছিল অ্যাকচুয়ালি, যে আরউইন চারগাফ একজন সায়েন্টিস্ট 1940 শেষের দিকে তারা ডিএনএ অ্যানালাইসিস করছে ডিফারেন্ট টিস্যুতে, এবং কিছু ফাইন্ডিংস ছিল যে বেস কম্পোজিশনটা একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসে ভেরি করে, আবার সেম স্পিসিসের ডিফারেন্ট টিস্যুতে একই থাকে, কিন্তু এটা বয়স অথবা নিউট্রিশনাল স্টেট বা এনভায়রনমেন্টাল চেঞ্জ হলে কোনো ডিএনএ কম্পোজিশনের পার্থক্য হয় না। কিন্তু মেইন যে বেজ ইকুইভ্যালেন্সের যে ইয়াটা, বেজ ইকুইভ্যালেন্স তার মানে কি, এই যে এ ইকুয়াল টু টি, জি ইকুয়াল টু সি, এইটা হলো মেইন রুলটা হলো এটা লাস্টেরটা, আর এগুলো জেনারেল কথা। স্যার এক্সামে আসলে কি 4টাই দেওয়া লাগবে নাকি এক্সামে নিচেরটা দিলি? আসলে নিচেরটাই মেইনলি ইয়ে করা, আর যদি স্টেট বলা হয় যে চার্গার ফ্রুটকে বর্ণনা করো, তখন হয়তো ইয়েটা দিতে হবে। জি স্যার। আর ফোর্স যেগুলো অ্যাকচুয়ালি ডাবল হেলিক্স ডিএনএ যেটা স্টেবল থাকে, একটা হলো হাইড্রোজেন বন্ড যেটা আমরা দেখেছি, আর একটা হবে কি বেস স্ট্যাকিং ইন্টারাকশন, বেসগুলো যে একটা উপর একটা স্ট্যাক থাকে। অ্যাকচুয়ালি এখানে দেখো বন্ডটা বোঝা যাচ্ছে যে থাইমিন এবং অ্যাডেনিন, হাইড্রোজেন বন্ড কয়টা এখানে? দুইটা, দুইটা। দুইটা। সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে তিনটা। তিনটা। তিনটা তিনটা, স্যার। মানে এটা হলো স্ট্রাকচারালি দুইটা বন্ড হওয়া সম্ভব, আর সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে স্ট্রাকচারালি তিনটা বন্ড হওয়া সম্ভব। তাহলে আমরা আজকে ফাংশনস অফ নিউক্লিওটাইড এটা একটু দেখে নিও তোমরা। এটা নিউক্লিওটাইডের ফাংশন কি, এটা কি তৈরি করবে?
নিউক্লিক নিউক্লিক অ্যাসিড অ্যাসিড। তৈরি নিউক্লিক অ্যাসিড। করবে অ্যাসিড তৈরি এবং করে। NADP এগুলো হলো কোএনজাইম হিসেবে কাজ করে আমরা জানি। তারপর আরো কিছু যে ATP যেমন এনার্জি কারেন্সি সেল হিসাবে কাজ করে। কিছু ক্ষেত্রে মেটাবলিক রিঅ্যাকশনকে রেগুলেট করে। তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। কারো কোনো কোশ্চেন না থাকলে তোমাদের তো আবার পরে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থেকো সবাই। স্যার হ্যাঁ। স্যার যে ডাবল হেলিক্সেরটা একটু বলছিলেন ওইটা বুঝিনি স্যার। 100 বেস পেয়ারটা বুঝেছি, কিন্তু এই যে ডাবল হেলিক্সের ক্ষেত্রে যে পার্সেন্টেজটা বলছিলেন। না ডাবল হেলিক্সে একই হবে। ডাবল হেলিক্সে তোমার বেস তো একই থাকবে। ডিএনএ ডাবল থাকবে। বেস পেয়ার যদি হয় তখন এটা একটু মানে 200 মধ্যে কাউন্ট করতে হবে। একটা বেস হলে স্যার 100 মধ্যেই কাউন্ট করব। হ্যাঁ একটা ডিএনএ মলিকিউল হলে 100 মধ্যেই কাউন্ট করতে হবে। আর যদি বেস পেয়ার উল্লেখ থাকে 200 বেস পেয়ার ডিএনএ জি স্যার। তাহলে কি হবে 200 বেস পেয়ার 400টার ক্ষেত্রে কাউন্ট করতে হবে স্যার। 400টার মধ্যে কাউন্ট করতে হবে। আর যদি বলা হয় শুধু ডিএনএ মলিকিউল, ডিএনএ তো ডাবল হেলিক্সই হবে। তার মানে এর জি স্যার। মধ্যে কারণ ডিএনএ তো ডাবল হেলিক্স হলেই তো ATGC বন্ড হবে। জি স্যার। ডিএনএ মলিকিউল বা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ একই ইন্ডিকেট করবে, কিন্তু যখন বেস পেয়ার উল্লেখ থাকবে তখন তখন ডাবল আমাকে কাউন্ট করতে হবে। টোটাল বেস যেটা হবে 200 বেস পেয়ার হলে মানে প্রতিটা পেয়ারে 2টা করে থাকবে বেস। জি ওকে স্যার। জি স্যার, ঠিক থ্যাংক ইউ আছে স্যার। ওকে আল্লাহ হাফেজ। RNA এর ক্ষেত্রে কি এরকম কোনো ল আছে স্যার? আর্নের ক্ষেত্রে ল এখানে তোমার এ অলওয়েজ কার সাথে যুক্ত হবে? টি ইজ রিপ্লেসড বাই ইউ। সেক্ষেত্রে টি ইজ রিপ্লেসড বাই ইউ। কিন্তু আর্নের ক্ষেত্রে বেজ ইকুইভ্যালেন্সের ল নাই ওরকম ভাবে। ডিএনএ ক্ষেত্রে মেইনলি বেজ ইকুইভ্যালেন্স যেটা হলো চাগাফ রুলস বেজ ইকুইভ্যালেন্স ইন ডিএনএ। আর্নের ক্ষেত্রে যেটা হয় যে শুধু বেস চেঞ্জ হবে, যে যদি বিশেষ করে কিছু আয়রনের যেমন জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। আয়রনেতে আমাদের কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ইউজুয়ালি, তাই না? জি স্যার। আর শুধু এখানে থাইমিনটা ইজ রিপ্লেসড হবে কার দ্বারা? ইউরাসিল দ্বারা। ওকে থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো। হ্যাঁ জি জি স্যার, স্যার, আপনিও আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।